আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার বলছে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে, অর্থাৎ এটি অনুষ্ঠিত হবে এবং সঙ্গে গণভোট হবে। কিন্তু দেশের অনেক মানুষের মনেই প্রশ্ন জাগছে, এটা কি সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে নাকি কেবল একটি ম্যানেজড প্রক্রিয়া, মানে গুছিয়ে কিছু একটা সামনে দাঁড় করানো, উদ্দেশ্য যাই হোক না কেন। আজ রোববার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বা টিম যেটাকে বলি, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এরপর তারা একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে অনেকগুলো কথা বলেছে। এই মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইভার্স ইয়াপস, নামটা একটু কঠিন। তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। শুনতে খুবই ভালো, কিন্তু এখানেই প্রশ্ন আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, এখন পর্যন্ত আমরা সেটিই জানি। এবং তাদের 14 দলীয় জোটের যে শরিক দলগুলো আছে তাদের অবস্থাও একই। তো এই বাস্তবতা কি ইইউ পর্যবেক্ষণ টিম বা এই টিমের প্রধান তিনি একবারও স্পষ্টভাবে অ্যাড্রেস করেছেন? করেননি। বরং ইভার্স বলছেন, অন্তর্ভুক্তি মানে নারী, সংখ্যালঘু, আঞ্চলিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর ভোটাধিকার নিশ্চিত করা। এখন আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থকদের বিশাল একটা ভোট ব্যাংক আছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইভার্সের কোনো মন্তব্য নেই বা কোনো চিন্তা নেই বলেই মনে হয়েছে আজকে প্রেস কনফারেন্সের যে কথাগুলো গণমাধ্যমে এসেছে তা ভালোভাবে বারবার পাঠ করে এমনটি মনে হয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিত্ব কি সমাজ থেকে আলাদা কিছু? একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে আপনি কি সমাজকে অন্তর্ভুক্তিমূলক করতে পারবেন? সমাজের অন্তর্ভুক্তি কি তাতে সম্পূর্ণ হবে? মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম বলছে, ইভার্স বলছেন, তারা নজর রাখবে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির উপর। আসলে এটা নিয়ে কি বলবো, এই যে কৌশল ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে, এই কৌশল আসলে পুরনো বাংলাদেশে। এটা বাংলাদেশকে নতুন করে শেখাতে হবে না। আমরা নিকট অতীতে দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে ভোট কেন্দ্রের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর অপচেষ্টা করা হয়েছে, গণমাধ্যমকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দিনভর বেসুমার ভোট পড়েছে। আসলে আপনারা তো ভালোই জানেন যে সেই সব নির্বাচন কি বিশ্বাসযোগ্য হয়েছিল? হয়নি, হতে পারে না। আসলে বুজরুকি করলে, চালাকি করলে, কৌশল করলে, এগুলোকে বাংলা ভাষায় আরো অনেক খারাপ শব্দে বলা যায়, আমি সেদিকে যেতে চাই না। আসলে এটি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না। তো এই প্রেক্ষাপটে এবার তাহলে কি বদলালো? এত নতুন নতুন গাল গল্প শুনলাম, নতুন স্বপ্ন শুনলাম, নতুন বাংলাদেশ শুনলাম, গণতন্ত্র নতুন করে লিপিবদ্ধ করা হবে, সকল কিছু হবে, তো বদলানোটা কি? সেই তো একই লাইন রয়েছে যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখালেই ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে। তো ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান পরিষ্কার করে বলেছেন, তারা রাজনৈতিক দলের নিবন্ধন, নিষেধাজ্ঞা বা রূপান্তরকালীন বিচার নিয়ে কোনো মন্তব্য করবেন না। কেন ভাই, কে মানা করেছে? নাকি কারোর কাছে দাসখত দিয়ে এসেছেন আপনারা? তিনি বলছেন তাদের কাজ নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা নয়। তাহলে কি করা? কাউকে ওই যে ম্যানেজড প্রক্রিয়া কিছু একটা করে উপহার দিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, রাজনীতিকে বাদ দিয়ে কি নির্বাচন আসলে বোঝা যায়? মানদণ্ড পরিমাপ করা যাবে? যাবে না তো। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা এড়িয়ে এর গণতান্ত্রিক মানদণ্ড কখনোই মূল্যায়ন করা সম্ভব নয়। এ সমস্ত মিশন প্রধান তাদের কি ব্যাকগ্রাউন্ড তা জানি না, কিন্তু তারা সাদা চামড়া বলেই যা বলবে তাই মেনে নিতে হবে, এটিও গ্রহণযোগ্য নয়। 2008 সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠাচ্ছে বা তারা আসছে। প্রায় 200 জন পর্যবেক্ষক, 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ, ইইউ দেশ, সঙ্গে কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, আরো কেউ থাকতে পারে।
এত বড় মিশনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ছিল। সেই প্রত্যাশা ছিল যে এই পর্যবেক্ষক টিম বা মিশন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। কারণ এর আগে তো আমরা দশকের পরে দশক এইসব ওয়াজ নসিহত তাদেরকে করতে দেখেছি, এই না করলে অন্তর্ভুক্তি হবে না, ওই না করলে অংশগ্রহণমূলক হবে না। কিন্তু এখন বাস্তবে কি দেখা যাচ্ছে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এখন বলা হচ্ছে সব মানুষ ভোট দিক, কিন্তু সব রাজনৈতিক শক্তি অংশ নেবে এই প্রশ্নটি নাকি গৌণ। কে শিখিয়ে দিল তাদেরকে এই মহান ব্যাকরণ? জাতিসংঘের বক্তব্য প্রায় একই, মানে এটি একই বলছে এই কারণে যে গত বছর গোয়েন লুইস ছিলেন আমাদের এখানে আবাসিক প্রতিনিধি, তিনি তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সঙ্গেই বদলে দিয়েছিলেন, তখন আমি একটি কন্টেন্ট করেছিলাম। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তি মানে রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ। মানে এখন আমার দল নির্বাচন করবে না, আমার দলের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু বলছেন যে তার নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, তাহলে সব জনগণের অংশগ্রহণে ভোট হয় কি করে? মানে কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এইসব কথা বলতে হয়? গণতন্ত্রকে শুধু ব্যালট বাক্সে কাগজ ফেলা আপনাদের কি মনে হয়, নাকি নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে নিরাপদে অংশ নেওয়ার অধিকার? মানে আমার যে রাজনৈতিক পরিচয় আছে সেটি নিয়ে আমি নিরাপদে অংশ নিব নির্বাচনী প্রক্রিয়ায়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাষ্ট্রবিজ্ঞানীরা, অনেক খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানীরা বহু আগেই সতর্ক করেছেন এসব বিষয়ে। বলেছেন কোন সমাজের একটি বড় অংশকে রাজনৈতিকভাবে বাইরে ঠেলে দিলে, বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে ঠেলে দিলে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা তৈরি করে নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা এবং অস্থিরতা। তাই আজকের বাংলাদেশে প্রশ্নটা আরো গভীর এবং এই ইস্যুটি নিয়ে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি দেশ ছেড়ে চলে গেছে? কি মনে হয়? বঙ্গোপসাগরে ঢেলে দেওয়ার কথা বলেন কেউ কেউ, তারা কি চলে গেছে? সবাই কয় হাজার গেছে? তো যারা আছে তারা কি ভোটার নয়, নাকি তাদের রাজনৈতিক পরিচয়টাই এখন আসলে এই সমাজে অপরাধ হয়ে গেছে? এবার আরো কি দেখলাম আমরা, কিছু দল আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের বলছে এলাকায় এলাকায় গিয়ে পুরনো পরিচয় ভুলে যান, আমাদের সঙ্গে মিশে যান, মামলা মোকদ্দমা জেল জুলুম আমরা দেখব। মানে এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী স্টিভেন লেভিটস্কি এবং ড্যানিয়েল জিবলাট, নাম যদি ভুল না করে থাকি, তাদের দুজনের যৌথ একটি বই আছে, হাউ ডেমোক্রেসি ডাই, কিভাবে গণতন্ত্র মারা যায়। এই বইতে তারা দেখিয়েছেন যখন রাজনৈতিক দলগুলো অন্য দলের ভোটারদের আত্মীকরণ করতে চায়, আত্মীকৃত করতে চায় বা নিশ্চিহ্ন করতে চায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে যায়। কারণ এতে নাগরিকের স্বাধীন রাজনৈতিক পরিচয়ের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। কোন জনগোষ্ঠীর একাংশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ঠেলে দিলে, যে কথাটি বললাম, মানে এখন যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, 14 দল বা আরো যদি কোনো দল থেকে থাকে তাদের জন্য যেটি আমরা দেখছি, এই বাইরে ঠেলে দিলে জাতীয় নিরাপত্তা দুর্বল হয়। এটা কোনো তত্ত্ব কথা নয়, এটাই বাস্তবতা। প্রশ্ন হলো, দেশের আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পুরোপুরি রাজনৈতিকভাবে বাদ দিলে সেই শূন্যতা কে কাজে লাগাবে? এটা শূন্যতা তো হবে, কে কাজে লাগাবে? নিশ্চয়ই কোনো বাহ্যিক শক্তি বা বাহ্যিক শক্তির কোনো প্রতিনিধি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী কিংবা বৈশ্বিক খেলোয়াড়েরা, মানে যাদের প্রয়োজন। মনে রাখতে হবে, শূন্যতা মানেই অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি। এই কথাটা আমি এই নিয়ে 3 বার বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি। এবার আরো দেখছি যে ধর্মভিত্তিক কিছু দল, তারা যেন মনে করছে তারা কোনো অদৃশ্য আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছে এবং সেই শক্তির ভরসায় তারা আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার ভাষা ব্যবহার করছে। গণমাধ্যমে আছে, দেখে নিতে পারেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ভূ রাজনীতি কি এতটাই সরল? বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো যদি এই ভূ রাজনৈতিক সমীকরণ না বোঝে এবং আজকের সমর্থনকে বা আজকে তারা যেটি ফলো করে প্রচার করছে এটিকে চিরস্থায়ী বলে মনে করে, তবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে তারা যে বড় ধরনের ঝুঁকিতে পড়বে, এর দায় অন্যের উপর চাপানোর সুযোগ পর্যন্ত থাকবে না। আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরাশক্তি, যাদের ভয়ে আমরা ভীত থাকি, আদিষ্ট হয়ে অনেক কাজ করি,
এই পরাশক্তিগুলো খুব কম ক্ষেত্রেই কোন দলকে স্থায়ীভাবে বাদ দেয়। এখন আওয়ামী লীগের কথাটি আসছে, বরং তারা বিভিন্ন দলকে বিবেচনায় ধরে রাখে। কারণ কি, পশ্চিমা বিশ্ব কখনোই দক্ষিণ এশিয়ার একটি পুরনো বৃহৎ জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাতিল করবে না। এটি আমার কথা নয়, এটি রাজনৈতিক পর্যবেক্ষক যারা, গবেষক যারা, তাদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। কেন করবে না? কারণ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে, মানে যদি এমনটা করে, আর ওই যে বললাম নিরাপত্তা যুগী চরমপন্থা, এগুলোর উত্থান ঘটবে। তো ওই রকম ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে এরকম সেকুলার রাজনৈতিক দল সবসময় তাদের কাছে, মানে পরাশক্তির কাছে একটি পোটেনশিয়াল ব্যালেন্সিং ফোর্স, এটি তারা রাখবেই। আমরা বাংলাদেশে যাদের দেখি ভারতের নাম বলতেই 380 ডিগ্রি জ্বলে ওঠে, ওইসব দলের সঙ্গেও ভারতের অনেক সূত্রের যোগসূত্র আছে, রাখতে হয়। এটি রাজনীতি, এটি আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির সমীকরণগুলো এরকম। তাহলে প্রশ্ন থেকে যায়, ইউ নির্বাচন পর্যবেক্ষণ টিম কি সত্যি নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, নাকি আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচনকে, তথাকথিত বাস্তবতাকে বৈধতার সার্টিফিকেট দিতে এসেছে? দর্শক, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিক প্ল্যাটফর্ম বলে একটি সংগঠন আছে, নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এই সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি পরিষ্কার করে একটি কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা পরিষ্কার না হলে নির্বাচন নিয়ে বিতর্ক আরো গভীর হবে। হবে মানে কি, এটি শুনতে হবে। আওয়ামী লীগ শুনছে না 2014, 18, 24 নিয়ে, এই সরকারকেও শুনতে হবে। যতই তিনি ইউনিক, ঐতিহাসিক, মেটিকুলাস ডিজাইন যতই পরিকল্পনা করুন না কেন, এইসব শব্দ ভাষা পাংশে হয়ে যাবে। দেবপ্রিয় বলছেন, জাতীয় ঐক্য ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন যে ঐক্য আছে, এটি কি জাতীয় ঐক্য? আমি মানতে রাজি নই। যাক, সেটি নিয়ে অন্য বিতর্ক অন্যদিন করব। ইতিহাসবিদ এবং দার্শনিক তত্ত্ববিদ হান্টা আরেন্ট তার অরিজিনাল অব টোটালিটারিয়ানিজম বইতে দেখিয়েছেন, যখন কোন রাষ্ট্র বা রাজনৈতিক শক্তি নাগরিকদের একচেটিয়া, মানে একটি মাত্র পরিচয়ের মধ্যে ঠেলে দিতে চায়, মানে তুমি আমার সঙ্গী নাও তাহলে তুমি আমার শত্রু, এরকম একটি ধারণা, তখন সমাজে নৈতিক বহুত্ব ধ্বংস হয়ে যায়। সেই বহুত্ববাদ নিয়ে আমরা কত কথা বলি, কত তর্ক করি টকশোতে। আসলে আপনারা সবাই জানেন, গণতন্ত্র মানে কেবল ভোট নয়। গণতন্ত্র মানে ভয়হীন অংশগ্রহণ, রাজনৈতিক পরিচয়ের নিরাপত্তা এবং জনগণের সম্মতি। অন্তর্ভুক্তিহীন নির্বাচন কেবল, মানে কি বলবো, সরকার তৈরি করতে পারে, আস্থা তৈরি করতে পারে না। মনে রাখতে হবে, গণতন্ত্র টিকে থাকবে তখনই যখন রাষ্ট্র শত্রু খোঁজা বন্ধ করে নাগরিকদের আস্থার জায়গা তৈরি করবে। এখন আওয়ামী লীগ দেখলেই শত্রু মনে করছে, যুবলীগ দেখলেই শত্রু মনে করছে, এই ধ্যান ধারণা পাল্টাতে হবে। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই বোধ, বিবেচনা, আইনের শাসন, জবাবদিহি এবং অন্তর্ভুক্তি তাই অত্যন্ত প্রয়োজন। অন্তর্ভুক্তিহীন নির্বাচন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা তা আগে ভাগেই, মানে এখনই আমাদেরকে চূড়ান্ত করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই সরকারের প্রতি আমি বিনীত পরামর্শ দেব, বিষয়টি উপলব্ধি করে সিদ্ধান্ত নিন। হিংসা, জেদ পরিহার করুন। জাতির জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে আপনাদের সামনে, সেটাকে কাজে লাগান। নয়তো আসলে এখানে অপ্রিয় কিছু কথা বলতে হবে, সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। শুধু বলবো, সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। শেষ করার আগে প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের জন্য, আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দেওয়াই কি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিমের আসল ম্যান্ডেট? আসলে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে নাকি আবারও নামমাত্র গণতন্ত্রের অন্ধকার গলিতে পথ হারাতে চলেছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে, কি বড় ভূমিকা পালন করছে, আমি শিরোনামে বললাম বড়, এখন বড় নাকি ছোট এটি বিবেচ্য বিষয়। সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি।
সোহেল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, তোমরা ভালো? বাবা কেমন আছে? ভালো আছি, আমরা সবাই ভালো। তুই আসবি কবে বাবা? এবার তো অনেক দিন হলো। মা, এবার আসা একটু ঝামেলা, সবাই ব্যস্ত থাকবে, নির্বাচন ডিউটি চলতেছে। আচ্ছা মা, তুমি ভোট দিতে যাবে তো? আমরা দুই বুড়া বুড়ি এই ভিড় ভাট্টার মধ্যে যায় কি করব? কি বলতেছো মা এগুলো? আমি সারাদিন কষ্ট করে যাচ্ছি, আমাদের পুরো সেনাবাহিনী দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয়, সবাই ভোট দিতে পারে। আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না, এটা হবে না। অবশ্যই যাবে তোমরা, তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই ভোট দিবে। আচ্ছা বাবা, আচ্ছা যাবো। তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। ঠিক আছে মা, রাখি তাহলে। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। নিশ্চয়ই দেখলেন যে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন, এটি গতকাল রাতে প্রচার শুরু হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন প্রচার শুরু হয়েছে। নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে। এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে, সেনাবাহিনী একান্তভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চাইছে। আমি বেশ কয়েকদিন যাবতই এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে। আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন, আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন, সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন, তারা যদি দেখেন, তাহলে তারা অন্তত পক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না। অনেকেরই জিজ্ঞাসা, অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো খানিকটা নীরব, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী আসলে কি করছে? সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন, ভোটের বিজ্ঞাপন, এটি দেখবার পর নিশ্চয়ই, এবং এটি অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যেই, গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে, আপনারা দেখেছেন। এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে, নানান কিছু হচ্ছে, এমন অনেক বার্তা আসছে, আমার কাছে মেসেজ আসছে। কেউ না কেউ এই বার্তাটা ছড়িয়েছেন, কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে। আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না। আমাকে কমপক্ষে 10-12 জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন? এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ। আবার কলিমুল্লাহ, যে কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সেই কলিমুল্লাহ কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন। আমাকে মেসেজ দিয়েছিলেন যে কলিমুল্লাহ নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে, ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন। আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচনটা করে তারা ব্যারাকে ফিরে যাবে। আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না, আজীবন মাঠে থাকবে না। আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পথ বন্ধ হয়ে যাবে না। তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা,
যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে, এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে, অনেক ঘটনা ঘটাতে পারে। এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের। আসলে নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন, এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ 14 দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেনাবাহিনীর, আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ধরে নিলাম আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি, কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করায় দেন। একথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে, এখন কি দুর্নীতি হচ্ছে। এই যে 3 দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে, এনসিপি নেতা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি। বিএনপি দুর্নীতি করেনি, বিএনপি যখন ক্ষমতায় ছিল। জামাত অপকর্ম করছে না, জামাত অন্যায় কাজ করছে না, সবাই করছে। এই বাংলাদেশে কি ধোয়া তুলসী পাতা কেউ? কাজে কেউ না, ধোয়া তুলসী পাতা কেউ না। পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না। সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে, সমর্থন করছে, এটি ভালো হবে, এটি ভালো হবে যে যাই হোক। তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে, আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে, এটাও একটা ব্যাপার। আবার প্রকৃতি বলে একটা কথা আছে। এই যে 2 মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন, এটা তিনি জানতেন না। কিংবা 2 বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন, কখনো প্রধানমন্ত্রী হবেন, কখনো রাজনীতি করবেন, এটি কখনো কল্পনা করতে পারেননি। আগামী 6 মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না, বা 3 মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব, ক্ষমতায় যাব, নির্বাচন করব, 3 মাস পরে, প্রকৃতিরও একটা বিচার আছে, প্রকৃতিরও একটা ভারসাম্য আছে। তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন, এ করছেন, সে করছেন, এগুলো কিছু হচ্ছে না। এখন নির্বাচনটা হয়ে যাবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য। নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোনো সুযোগ নেই। তারপরে কি হবে? তারপরে আওয়ামী লীগ ফিরে আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, অনেক কিছু হবে। কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন, সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে। এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটাই বলে। এতদিন এমনি ভাষা কথা বললাম, কিন্তু এখন একদম প্রুফ সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে। কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে, বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হয়েছে সেই হয়েছে, খলিল আসছে, নয়া রাষ্ট্রদূত আজকে আসছে, আজকে 12 তারিখ, আজকেই তার আসার কথা, আজকে আসছে, যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে, ইউনুস ফেলে দিয়ে নতুন হবে, কিচ্ছু না। নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। বারবারই বলছি, সেনাবাহিনী এই বড় কাজটাই করছে। আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই, গুজবে কান দেবেন না, এটি মেনে নিতে হবে, এই নির্মম বাস্তবতা মেনে নিতে হবে, এছাড়া উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্ত।